নমস্কার, শিরোনাম দেখছিলেন, এবার যাচ্ছি পুরো খবরে। বেশ কয়েক বছর পর ধাক্কা লাগলো মাধ্যমিক পরীক্ষায় পাশের হারে। বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে দেখা যায় 10 শিক্ষা বোর্ডে গড়ে পাশ করেছে 80.35% শিক্ষার্থী। আগেরবার তা ছিল 88.29। তবে এটিকে ফল বিপর্যয় বলছেন না শিক্ষামন্ত্রী। তার দাবি, উত্তরপত্র মূল্যায়নে পরিবর্তন আনায় কমেছে পাশের হার। খাতা মূল্যায়নে পদ্ধতিগত পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোটা দেশ জুড়েই আনন্দ হিল্লোল, মিলেছে শিক্ষার্থীদের বছরের পর বছর সাধনার স্বীকৃতি। দুপুর 2টায় আনুষ্ঠানিকভাবে ফল জানার পর উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে স্কুলে স্কুলে। সকাল থেকে অনেক টেনশনে ছিলাম, বুঝি না এত ভালো রেজাল্ট হবে। তোকে জানতে পারলাম যে আমরা মাশাআল্লাহ দিয়ে সবাই জিপিএ 5 পেয়েছে। ছেলেরা ভালো রেজাল্ট করছে, মারছে আর বেশি কে খুশি হবে। আমাদের প্রতিষ্ঠান যেসব শিক্ষক বোর্ডের খাতা দেখেছেন তারা বললেন যে তারা স্বাধীনভাবে খাতা দেখেছেন। এবছর মাদ্রাসা ও কারিগরি সহ 10 শিক্ষা বোর্ডে মোট পাশ করেছে 14,31,722 জন পরীক্ষার্থী। 8 সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাশের হার 81.21। গতবার এই হার ছিল 88.70। এবার পাশের হারে এগিয়ে রাজশাহী, 100 জনে 90.70 জন। সবচেয়ে কম পাশ করেছে কুমিল্লা বোর্ডে। এখানে পাশের হার মাত্র 59.03 ভাগ। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আনুষ্ঠানিকভাবে ফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এখানেই 10 শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিজ বোর্ডের ফলাফল তুলে দেন প্রধানমন্ত্রীর হাতে। উত্তরপত্র মূল্যায়নে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন উদ্যোগকে যুগোপযোগী বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আমাদের শিক্ষা মান উন্নত করার ক্ষেত্রে এবার পরীক্ষার খাতা দেখার পদ্ধতিতে যে পরিবর্তনটা আনা হয়েছে সেজন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের শিক্ষা মন্ত্রী। কিছুক্ষণ আগে এটা ব্যাখ্যা দিয়েছেন, আমি আর ব্যাখ্যা যেতে চাই না, কিন্তু আমি মনে করি এটা সত্যি খুব গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন ছিল। দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে ব্রিফিং করেন মন্ত্রী। তিনি জানান, উত্তরপত্র আধুনিক পদ্ধতিতে মূল্যায়ন করায় এবার এমন ফল হয়েছে। কোনো পরীক্ষক খাতা মূল্যায়নের ক্ষেত্রে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ ছিল না, কিন্তু সে শতভাগী হয়ে গেছে এটা আমি বলছি না, কিন্তু আমরা সেই দিক থেকে বলা যায় যে এটা বিরাট পরিবর্তন এখানে আসে। এবারও দেওয়া হয়নি প্রতি বোর্ডে সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা। নাজমুল হোসেন, যমুনা নিউজ, ঢাকা। পাস আর জিপিএ 5 দুটোই কমলো এবার। বিষয়টিকে কিভাবে ব্যাখ্যা করছে সরকার, শিক্ষক, শিক্ষার্থী ও বিশ্লেষকরা? সরকার ফল মূল্যায়নে পরিবর্তনের কথা বললেও তা খুব যুক্তিযুক্ত মনে করেন না সাবেক শিক্ষা সচিব। শিক্ষক অভিভাবকদের ভাবনাটা আবার মিশ্র। উত্তীর্ণ শিক্ষার্থীদের আনন্দ দেখে বোঝার উপায়ই নেই এবার গত কয়েক বছরের তুলনায় ব্যাপক কমেছে পাশের হার ও জিপিএ 5। নিজেরা যতটুকু পারি অতটুকু দিয়ে আমরা পরীক্ষা দিয়েছি। এটা 10 বছরের সাধনা আমাদের জ্ঞানটা যদি আমরা কোথাও কাজে না লাগাতে পারি তখন তো আমাদের জিপিএ 5টার কোনো মূল্য থাকলো না। ফল বিশ্লেষণে দেখা যায় এবার 10 বোর্ডে গড় পাশের হার 80.35 ভাগ, যা গতবারের চেয়ে 8 ভাগ কম। এবার জিপিএ 5 পেয়েছে 1,04,761 জন। আগেরবার এ সংখ্যা ছিল আরও 5,000 বেশি। খাতা দেখাতে অন্যান্য বারের থেকে স্ট্রিক্টলি দেখা হয়েছে, হয়তো অতটা লিবারেলি দেখা হয়নি, সে কারণে রেজাল্ট কিছুটা ড্রপ করেছে। খাতা দেখার পরিবর্তন ওইটাই হয়েছে যে 40-এ মূল্যায়ন না করে 30-এ করতে হয়েছে, আর এটা 60-এর বদলে প্রশ্নটাই 70-এ হয়েছে। পাশের হার কমার বিষয়ে ভিন্ন রকমের ব্যাখ্যা শিক্ষামন্ত্রী ও সাবেক শিক্ষা সচিবের। হয়তো একজনে ভালো লিখেও হয়তো কম নম্বর পেয়েছে, আবার তার চেয়ে ভালো না লিখেও এর চেয়ে বেশি নম্বর পেয়ে গেছে। এইটা সত্যিকার অর্থে মূল্যায়ন না, কিংবা যাচাই করে একজন শিক্ষার্থীকে আমরা তার সঠিক ফলাফলটা দিতে পারছি না। এইটার থেকে বেরিয়ে আসার জন্য আমরা এই গত 3 বছর ধরে যারা প্রধান পরীক্ষক তাদেরকে আমরা ওই মূল্যায়নের ভিত্তিতে প্রস্তুত করছি। পরীক্ষার যে নম্বর, পাশের নাম্বার, এটার সংস্কার হওয়া দরকার। পাশের হারে প্রায় 1 ভাগ এগিয়ে ছাত্রীরা। প্রায় 80 ভাগ ছাত্রদের বিপরীতে ছাত্রীদের পাশের হার 81 ভাগ। তবে জিপিএ 5-এ ছেলেদের গত 6 বছরের রেকর্ড ভাঙতে পারেনি মেয়েরা। ভবিষ্যতে মান ও পাশের হার বাড়াতে প্রশ্ন ফাঁস ঠেকানোর উপর গুরুত্ব দেওয়ার পরামর্শ সাবেক শিক্ষা সচিবের। প্রথম সংস্কার করা দরকার প্রশ্নপত্র ফাঁসের। পরীক্ষা ম্যানেজমেন্টে যাওয়া দরকার যাতে প্রশ্নপত্র ফাঁস না হয়। শিক্ষকদের একটি অংশ এবং অভিভাবকদের একটি অংশ তারা মনে করেন, কেন এসব পরীক্ষামূলক কার্যক্রম তাদের সন্তানদের উপর দিয়ে চালানো হলো। আর আরেকটি অংশ তাদের বক্তব্য, এসব পরিবর্তন আরও আগেই নিয়ে আসার দরকার ছিল। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।
গণহত্যা ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারীদের শাস্তির জন্য আইন করার একটি প্রস্তাব জাতীয় সংসদে পাশ হয়েছে। আইনমন্ত্রী জানিয়েছেন, এ নিয়ে আইনের খসড়াও প্রস্তুত হয়েছে আর এই সংসদের মেয়াদেই তা কার্যকর হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় সংসদে গণহত্যা ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিরূপ মন্তব্য ও বিকৃত ইতিহাস প্রচার ঠেকাতে এই আইন করার প্রস্তাব দেন সংসদ সদস্য ফজিলাতুন্নেসা বাপ্পী। মুক্তিযুদ্ধে বিজয় বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন। ৩০ লাখ শহীদ আর ২ লাখ নারীর সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। ঘটে গণহত্যার মতো নেক্কারজনক ঘটনাও, কিন্তু এসব নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য ও তথ্য শোনা যায় বিভিন্ন সময়। দশম সংসদের ১৫তম অধিবেশনে গুরুত্বের সাথে উঠে আসে বিষয়টি। সংসদ সদস্য ফজিলাতুন্নেসা বাপ্পী গণহত্যা ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিকারীদের শাস্তির জন্য আইন করতে সংসদে প্রস্তাব রাখেন। তারা আমাদের সংবিধান মানে না, জাতীয় পতাকা জাতীয় সঙ্গীতকে অবমাননা করে, তাই তাদের শাস্তির নিমিত্ত আইন প্রণয়ন একান্ত আবশ্যক। আমরা শহীদের রক্ত ঋণ শোধ করব, মুক্তিযুদ্ধের গৌরবের ইতিহাসকে মহিমান্বিত করব। এর উপর আলোচনায় অংশ নেন ৯ জন সংসদ সদস্য। পরে প্রস্তাবটি গ্রহণ করে আইনমন্ত্রী জানান, ইতোমধ্যেই এ নিয়ে আইনের প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিকরণ অপরাধ আইন, এই নামে একটা খসড়া অলরেডি প্রস্তুত হয়ে গেছে। এটা অনতিবিলম্বে এটা মন্ত্রী পরিষদে উঠবে এবং এই ইনশাআল্লাহ এই সংসদের বয়সকালেই এইটা পাশ হবে। সংসদে ডেপুটি স্পিকারের সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে পাশ হয় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিকরণ অপরাধ আইনের প্রস্তাবটি। গণহত্যা ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিকারীদের শাস্তির জন্য আইন প্রণয়ন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। হাওড়ে বাঁধ নির্মাণে দুর্নীতি ও গাফিলতি হয়েছে। দুর্নীতি দমন কমিশনের জিজ্ঞাসাবাদে বিষয়টি স্বীকার করেছেন পানি উন্নয়ন বোর্ডের ডিজি ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা। দুদকের মহাপরিচালক জানিয়েছেন, এক্ষেত্রে প্রাথমিকভাবে দুর্নীতি প্রমাণিত হয়েছে। অনুসন্ধান শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সুনামগঞ্জের হাওড়ে বাঁধ নির্মাণে অনিয়মের বিষয়টি গেল বছরের গোড়ার দিকেই পানি সম্পদ মন্ত্রণালয়ের নজরে এনেছিল দুদক। সে সময় মন্ত্রণালয়ের কাছে এ সংক্রান্ত প্রতিবেদনও চেয়েছিল প্রতিষ্ঠানটি। ১০ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও তা জমা পড়ে ১ বছর পর, যাও ছিল অসম্পূর্ণ। এর মাঝে মহাবিপর্যয় ঘটে গেছে হাওড়ে। আবারও বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত দুর্নীতির প্রাথমিক রিপোর্ট এরই মধ্যে জমা দিয়েছে দুদকের তদন্ত টিম। এ পরিস্থিতিতে জিজ্ঞাসাবাদ করা হলো পাউ বোর্ড ডিজি জাহাঙ্গীর কবির, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খলিলুর রহমান সহ ৭ কর্মকর্তাকে। এ সময় তারা দুর্নীতি অনিয়মের বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক। প্রাতিষ্ঠানিকভাবে পানি উন্নয়ন বোর্ড চরমভাবে ব্যর্থ হয়েছে এখানে প্রকল্প বাস্তবায়ন করা, মনিটর করা এবং কাজ আদায় করা। আমাদের জিজ্ঞাসাবাদে যেটি উঠে এসছে, তারা কাজ আদায় করতে পারেনি, কাজ সম্পাদনে ব্যর্থ হয়েছে এবং প্রকল্প বাস্তবায়নে যে অনিয়ম, যে শর্টেজ, সেটা তারা স্বীকার করেছে। তবে জিজ্ঞাসাবাদ শেষে এ নিয়ে কোনো কথা বলতে রাজি হননি পাউ বোর্ড ডিজি। ওনারা তদন্ত করছেন, সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন, আমরা সেই যে হাজিরা দিয়ে আসছিলাম। দুদক জানিয়েছে, হাওড়ে বাঁধ নির্মাণের অনিয়ম নিয়ে প্রাথমিক রিপোর্ট জমা পড়েছে। যাচাই বাছাই করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অনুসন্ধান কাজ চলছে এবং এর পরবর্তী যে আইনগত ধাপ প্রক্রিয়া, আমরা সেটি অনুসরণ করব। হাওড়ে বাঁধ নির্মাণের অনিয়ম খতিয়ে দেখতে এর আগে সুনামগঞ্জ পরিদর্শন করেছে দুদকের টিম। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। উজানের ঢল অব্যাহত থাকায় হাওড়াঞ্চলে আগাম বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এখনও তলিয়ে আছে অনেক এলাকার ফসল। দুর্গত এলাকার মানুষের সহায়তায় সরকারের পক্ষ থেকে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ভিজিএফ কার্ড বিতরণ চলছে। একই সাথে ওএমএস এর চাল দেওয়া হচ্ছে। তবে চাল পেতে দীর্ঘ লাইন নিয়ে অসন্তুষ্ট স্থানীয়রা। ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগে নেত্রকোনার খালিয়াজুড়ি ও কলমাকান্দায় লিখিত অভিযোগ করেছে বঞ্চিত কিছু পরিবার। প্রধানমন্ত্রীকে হাওড়াঞ্চল পরিদর্শনের আহ্বান জানিয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে তারা। হাওড়ে বন্যা দুর্গত এলাকার মানুষকে আবারও ঘুরে দাঁড়ানোর সহায়তা করছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা শেষে এসব কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। খাদ্যে কোনো অভাব নাই, আমাদের আন্তরিকতা কোনো অভাব নাই, প্রচেষ্টার কোনো অভাব নাই। এই ত্রাণ সামগ্রী নিয়ে যদি কোনো রকম কে তাল বাহানা করে, অনিয়ম করে, দুর্নীতি করে, জিরো টলারেন্স,
তাকে কোনো অবস্থাতেই ক্ষমা করা হবে না। সরকার আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত, জনসেবা নয় দুর্নীতি তাদের মূল লক্ষ্য, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে দলীয় কার্যালয়ে যৌথ সভা শেষে তিনি এই অভিযোগ করেন। এই সরকার পুরোপুরি একটা দুর্নীতিবাদ সরকার, করাপশন হচ্ছে এর প্রধান উদ্দেশ্য। এবং আপনি দেখেন এর উত্তরটা কিন্তু আপনার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি দিয়ে দিয়েছেন। তারা নিজেরাই স্বীকার করে নিয়েছেন যে তারা এই দুর্নীতি করছেন এবং তারা এই পালিয়ে যাবেন, সেটাও তারা স্বীকার করে নিয়েছেন। যমুনা নিউজে একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন।